চলছে। ডিজিএফআই স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট দিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে তিনি তারা ইন জেনারেল তারা বলেছে যে ফেসবুকে যারা বিগত সময় থেকে কাজ করে আসছে, যে সমস্ত অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার বা অনলাইন সাংবাদিক মানে অপসাংবাদিকের হাক্কা, অর্থাৎ মানে সেই হাসিনার ভূত এদের মাথা থেকে এখনো যায় নাই। তারা মানে কি বলবো, এই কায়সার সাহেবের বহু ইনফরমেশন আছে এবং এবং এই এই ডিজিএফআই কিন্তু বর্তমান সরকারকে আমি যে অভিযোগটা শুনলাম যে মানে ভিন্ন পথে বা রং ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ ভারতের ফ্রন্টলাইন পত্রিকায় ছাপানো একটা রিপোর্টকে তারা তাদের ডিজিএফআই এর অ্যানালাইসিস হিসেবে সাবমিট করে দিয়েছে সরকারের কাছে, এবং পরে এটা আমাদের খুব সম্ভবত আমাদের ফরেন মিনিস্টার, যিনি ইউনিট সরকারের সময় প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, প্রতিরক্ষা উপদেষ্টা না, প্রতিরক্ষা উপদেষ্টাই দায়িত্বে ছিলেন, তিনি এটাকে ফাইন্ড আউট করেছেন যে ইন্ডিয়ান যে পত্রিকা ফ্রন্টলাইন তার একটা রিপোর্টকে বহু ডিজিএফআই তাদের প্রতিবেদন বলে, তাদের অনুসন্ধান বা তাদের অবজারভেশন বলে চালিয়ে দিচ্ছে। পাশাপাশি তিনি নিজের মানে হাসিনা আমলে তাকে জামাতপন্থী বলে ডিজিএফআই তে উল্লেখ করা ছিল, এবং তিনি এটিকে রিমুভ করার জন্য একটি তদন্ত আদালত গঠন করেছেন ইন্টারনালি। তো মানে আমি বুঝলাম এগুলা কি হচ্ছে, কেন হচ্ছে, আমরা কি যার সঙ্গেই যার উপরই আস্থা রাখবো তিনি কি আমাদেরকে ডোবাবেন? এবং ধরেন যে এই জেনারেল কায়সার রশিদের এই নিয়োগ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তিনি কিন্তু জেনারেল আজিজের মিলিটারি অ্যাটাচি হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, এবং আজিজ কিন্তু আজিজ যাওয়ার পরে জেনারেল শফিউদ্দিন যখন দায়িত্বে আসেন তখন জেনারেল আজিজের অনুরোধে তাকে নিউ ইয়র্কে পোস্টিং করা হয়। অর্থাৎ সব আমলেই তারা সুবিধা নিচ্ছেন, এবং এই আমলেও সুবিধা নিচ্ছেন। এবং আপনারা জানেন যে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কথিত চিকিৎসা নামে ভারতে যে সেই রীতি হাসিনা চালু করেছিল সেই রীতি অনুযায়ী ভারতে যে ধর্ণা দিয়ে এসেছেন। তো এটি গেল ডিজিএফআই পার্ট, একটা পার্ট। খন্দকার হাফিজদেরকে কিভাবে প্রমোট করা হচ্ছে এটি হচ্ছে তার বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর শেখ হাসিনা যাকে গুলি করার নির্দেশ দিতেন, বা শেখ হাসিনা যে মুহূর্তে মানে শেষ চেষ্টা হিসেবে যাকে টেলিফোনে নির্দেশনা দিয়েছিলেন যে কিভাবে গুলি করতে হবে, কিভাবে যেতে হবে, সেই জায়গাটাতেও ধরেন এই যে রাজীব, লেফটেন্যান্ট কর্নেল রাজীব, তাকে শেখ হাসিনা তাকে এবার ব্রিগেডিয়ার পদে প্রমোশন দেওয়া হয়েছে। এটি জুলকারনাইন শাহের প্রথম তার ফেসবুকে নিয়ে আসেন। এবং আমি যদি দেখাই যে ডিজিএফআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তার ব্যাপারে, তাহলে আপনারা স্পষ্ট হবেন। লেফটেন্যান্ট কর্নেল জিএম রাজীব আহমেদ, পিএসসি, প্রাক্তন পদাতিক, তার বিএ নাম্বার 5929। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে বিডিআর হত্যা মামলায় যে বিডিআর যে স্বাধীন কমিশন, সেই স্বাধীন কমিশনের অভিযুক্ত সাবেক মেজর আব্দুল হাফিজ, খন্দকার আব্দুল হাফিজ, তিনি প্রকাশ্যে দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন সেনাপ্রধানের ভবনে, বঙ্গভবনে। তিনি তার ফেসবুকে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, নানা রকমের কি বলবো, মানে ভয়ঙ্কর সব কথাবার্তা বলছেন। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, যাদের প্রধান দায়িত্ব হচ্ছে সামরিক বাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদের গতিবিধি কার্যক্রম মনিটর করা, তারা মোটামুটি ধরেন শীত নিদ্রায় আছে। তারা এই বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সব ফ্রি স্টাইল চলছে। পাশাপাশি ডিজিএফআই তে এখন যারা আছেন তাদের সাথে বর্তমান তারেক রহমান সরকারের একে টানাপোড়েন চলছে।
ডিজিএফআই সেই আগের স্টাইলে নানা রকমের কথা বলার চেষ্টা করছেন, সে বিষয়গুলো নিয়ে আসছি। প্রথমে আমরা একটু বলি, এই যে খন্দকার হাফিজ, খন্দকার আব্দুল হাফিজ, এই খন্দকার আব্দুল হাফিজ হচ্ছেন এই ভদ্রলোক, এবং এই ভদ্রলোক সেনাবাহিনী থেকে অবসরে গেছেন বিএনপির গত আমলে, এবং এরপরে তিনি ধরেন আওয়ামী লীগের হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং আওয়ামী লীগের তিনি একটি স্থানীয় শাখার তিনি নেতা, সে সম্পর্কে আসছি। তার আগে একটু বলি যে বিডিআর রিপোর্টে এই খন্দকার আব্দুল হাফিজ সম্পর্কে কি বলা হয়েছে। আমি যদি বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটার থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে ধরেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে শাহিন সিদ্দিক, তার মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকের ওয়াইফ, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, মতিয়া চৌধুরী, মেহের আফরোজ চুমকি, তোরাব আলী, লেদার লিটন তোরাব আলীর পুত্র, এবং এরপরেই হচ্ছে মেজর আব্দুল হাফিজ, যিনি 26 লং কোর্সের 26 লং কোর্স থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এবং সেখানে বলা হয়েছে যে মেজর হাফিজ 25-26 ফেব্রুয়ারি 2009-এর পূর্বে বেশ কয়েক শুক্রবার পিলখানার ভেতরে অফিসার মেসের পাশের অফিসার বাসস্থানের নিকটে এসে ডিএডি নাসিরের সাথে দেখা করে আলাপ আলোচনা করেছেন। ঘটনা ঘটার পরপরই তিনি ডিএডি নাসিরের সাথে মোবাইলে কথা বলেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি সারাদিন আওয়ামী লীগ ব্যক্তিবর্গের সাথে পিলখানার বাইরে কাটিয়েছেন। প্রহসনমূলক অস্ত্র সমর্পণ আয়োজন এবং রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে বিদ্রোহী ও হত্যাকারীদের সাথে সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এহেন কর্মকাণ্ড ষড়যন্ত্রকারীদের সাথে তার গভীর যোগসাজশ প্রমাণ মেজর খন্দকার আব্দুল হাফিজকে নিম্ন বর্ণিত দোষে দোষী সাব্যস্ত করেছে। ষড়যন্ত্র, হত্যাকারীদের সঙ্গে যোগসাজশ, অর্থাৎ একদম পরিষ্কার এই রিপোর্টে হাফিজ সম্পর্কে বলা হয়েছে। এখন এই রিপোর্টের পরে জেনারেল কি বলবো মানে বিডিআর কমিশনের রিপোর্টের পরে কিন্তু হাফিজ ফ্রি স্টাইল ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদের দেখাই যে মেজর হাফিজের যে ফেসবুক পোস্ট, সে ফেসবুক পোস্ট থেকে সরাসরি যদি দেখাই, মার্চের 21 তারিখে আজ ঈদের দিনে মাননীয় সেনাপ্রধানের আমন্ত্রণে সেনা ভবনে এই দেখেন, সেখানে সেনা ভবনের ছবি, যে জেনারেল ওয়াকারের সঙ্গে মেজর আব্দুল হাফিজ তিনি ছবি দিচ্ছেন, তার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে তিনি ছবি দিচ্ছেন, নানাভাবে ধরেন ঈদ আয়োজনে আছেন। তো ধরেন বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সেনা ভবনে জেনারেল ওয়াকারের আমন্ত্রণে তিনি দাবি করছেন মাননীয় সেনাপ্রধানের আমন্ত্রণে। তো সেনাপ্রধান তো আমন্ত্রণ দেয় না, তার একটা উইং থেকে আমন্ত্রণ পত্রগুলো যায়। নিশ্চয়ই আমন্ত্রণ পত্রগুলো ভেটিং হয়, কারা আমন্ত্রণ পাচ্ছেন, নিশ্চয়ই কোনো শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর সেনাপ্রধানের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার কথা না। তো সেক্ষেত্রে এই যে বিডিআর হত্যার অভিযোগে অভিযুক্ত, বিডিআর এর হত্যাকাণ্ডের অভিযোগে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে কমিশনের রিপোর্টে, এই বেটা কি করে সেনাপ্রধানের বাসায় আমন্ত্রিত হয়। তারপর দেখেন, আমি যদি আপনাকে দেখাই, এরপরে আমি সরাসরি তার ফেসবুক থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সব তার বঙ্গবন্ধু, হাসিনা, এইসব নিয়ে তো আছেই। এর মধ্যে সে ধরেন আরেকটা পোস্ট আছে যেখানে তার কদিন পরে সে বঙ্গভবনে গেছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, মার্চের 26 তারিখে সে বঙ্গভবনে, এটা কি ফেলে দিছে নাকি, এই ধরনের সেনাপ্রধানের পরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই ধরেন এই যে এখানে লিখছে যে আজ মহান স্বাধীনতা দিবসে বঙ্গভবনে, এবং বঙ্গভবনে তার বিভিন্ন কোর্সমেট ব্যাচমেটদের সঙ্গে তার ছবি এবং অনেক রকমের বিষয় এখানে আছে। এবং এই ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে অনেক সেনা কর্মকর্তা, এই বিতর্কিত আনিস আলমগীর সহ অনেকের সঙ্গে তার ছবি আপনি যদি দেখেন। তো বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে যে লোকটা অভিযুক্ত বঙ্গভবনে দাওয়াত পায় এবং সেনাবাহিনীর ইউনিফর্ম পরা মানুষজন তার সাথে ছবি তোলে। মানে আপনি যদি দেখেন
এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখছে আমাদের ডিজিএফআই? ডিজিএফআই এর কাছে খবর নাই এগুলা? এবং আপনি আরেকটা ভয়ঙ্কর একটা জিনিস বিষয় দেখাই। এই ধরনের এই যে আব্দুল হক খন্দকার, এই হাফিজ, আপনি যদি তার ইয়েতে যান, ফেসবুকের প্রোফাইল হচ্ছে এটি তার, এবং এখানে ধরেন সে 23 ঘন্টা আগে তার পোস্ট হচ্ছে রক্তচক্ষু ভয় বাধা কিছুই থামাতে পারবে না তাকে, তিনি তিনির উপরে আবার চন্দ্রবিন্দু দিচ্ছে আর কি। অতি ভক্তি চলের লক্ষণ আছে না, তিনির উপরে কখনো চন্দ্রবিন্দু হয় না। তিনি বারবার ফিরে আসবেন এই মাটিরই টানে, পিতার রক্তে রঞ্জিত স্বীয় মাতৃভূমিতে কোটি কোটি মানুষের, মানে আজ এরা এই হাসিনারে ইয়ে করতেছে। এবং আপনি যদি দেখেন এই যে আমি যদি এই যে হাসিনারে নিয়ে তার বহু পোস্ট, হাসিনা নাকি সবার অক্সিজেন, তারপর তার থেকে একটা ভয়ঙ্কর পোস্ট দেখলাম এখানে। আমি যদি ভয়ঙ্কর পোস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, যে বাংলাদেশে থেকে বাংলাদেশের এই দেখেন এই ছবিটা আপনারা একটু দেখেন, সে নিষিদ্ধের রাজনীতি ও সংসদীয় সার্বভৌমত্বের সংকট, এই শিরোনামে একটা লেখা লিখেছে খন্দকার হাফিজ, পিএইচডি, সিএফএফপি, সাবেক মেজর, বাংলাদেশ সেনাবাহিনী ও রাজনৈতিক কর্মী। এখানে সে যে ছবিটা দিয়েছে, এই ছবিটা হচ্ছে এই ছবি, অর্থাৎ ডেমোক্রেসি প্রোহিবিটেড, গণতন্ত্র নিষিদ্ধ। আমি আপনাদেরকে এই ছবিটা একটু ভালোভাবে দেখাতে পারি। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন মানে কি পরিমাণ অডাসিয়াস বিষয় আপনি যদি দেখেন, এই দেখেন, অর্থাৎ আমাদের পার্লামেন্ট ভবনের উপরে সে একটা ইয়ে বসিয়েছে, ডেমোক্রেসি প্রোহিবিটেড, গণতন্ত্র নিষিদ্ধ, এবং এখানে একটা তালা মেরে দিয়েছে। এটা এপ্রিলের 6 তারিখের পোস্ট। তো বাংলাদেশে একটি নির্বাচিত সরকার বিদ্যমান, বাংলাদেশে নির্বাচিত সরকার কাজ শুরু করেছে, সেখানে এই জাতীয় পোস্ট কি আমাদের গোয়েন্দা সংস্থার নজরে পড়ে না? মানে আমি এটা একটু জানতে চাই। আমি যদি তার ফেসবুকে আপাতত একটু যাই, তাহলে আপনাদেরকে আমার দেখাতে সুবিধা হবে। এই দেখেন, মানে দালালির কত রকম প্রকাশ। স্বপ্নে মাননীয় নেত্রীকে দেখলাম, ওনার চরণধ্বনি নিলাম, উনি ভালো আছেন। মানে পাগলের সুখ মনে মনে। দেখেন মানে কত, মানে একটা সেনা কর্মকর্তা, বিডিআর এর অভিযোগে, হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, সে ধরেন তার এই সেনাবাহিনীর যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম সহ সে ঘন ঘন তার ছবি পোস্ট করে, এবং এটা হচ্ছে মার্চের 30 তারিখের ছবি। সে যে মানে এগুলো এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থেকে সে করে, পুলিশ হত্যার বিচার চায় সে। তো এই জায়গাগুলোকে আসলে দেখার মতো কেউ নাই, এবং এখানে বেশ কিছু বিরূপ মন্তব্য আছে সরকার সম্পর্কে, জুলাই বিপ্লব সম্পর্কে, এবং অন্যান্য বিষয় সম্পর্কে, এবং সে যাচ্ছে তাই ভাবে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই, আমি টোটাল স্ক্রিনিং করে রাখছি তার সবই, এবং সেই স্ক্রিনিং এর জায়গাটায় আপনি যদি দেখেন, সে আবার ধরেন বিডিআর হত্যায় অভিযুক্ত, সে আবার ধরেন পিলখানা দিবসে সে আবার এখানে পোস্ট দেয়। দেখেন অবস্থাটা, দেখেন, মাছের মায়ের পুত্র শোক, আজ সেই ভয়াল 25শে ফেব্রুয়ারি 2009 সালের এই দিন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বেহেশত নসিব করুক ইত্যাদি। দেখেন অবস্থাটা। তো এখন এগুলো কি দেখার কেউ নাই? এই আমাদের ডিজিএফআই এর কাজটা কি? আমাদের ডিজিএফআই এর কাজটা হচ্ছে ফিল্ড ইন্টেলিজেন্স। তো ফিল্ড ইন্টেলিজেন্সে তারা কি করছে দেখেন। সে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদের শুভেচ্ছা হচ্ছে, সে হচ্ছে সদস্য কেন্দ্রীয় উপকমিটি শ্রম ও জনশক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সেনা পরিষদ। তো আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, সেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা এইভাবে যদি পোস্ট দেয়, এগুলো কি আমাদের দেখার মতো কেউ নাই? আমাদের গোয়েন্দা সংস্থার কাজ কি? তো এখন ধরেন আমাদের ডিজিএফআই এর যিনি এখন দায়িত্বে আছেন, তিনি দায়িত্ব নিয়েছেন 25শে ফেব্রুয়ারি, জনাব মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, তিনি দায়িত্ব নিয়েছেন 25শে ফেব্রুয়ারি, এবং 2026, অর্থাৎ এই সরকারের আসার পরপর এই সরকার এসেছে
সম্ভবত 17ই ফেব্রুয়ারি শপথ নিয়েছে। 25 ফেব্রুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগটা নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে। তো এখন ধরেন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সব কিন্তু এই ডিজির দায়িত্বে আসার পরের ঘটনা। তো এখন এই জায়গাগুলো আসলে দেখবে কে? মানে ডিজিএফ এর কাজ কি? এবং আমি ডিজিএফআই ধরেন সে যথারীতি আগের স্টাইলে চলছে। ডিজিএফআই স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট দিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে তিনি তারা ইন জেনারেল তারা বলেছে যে ফেসবুকে যারা বিগত সময় থেকে কাজ করে আসছে, যে সমস্ত অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার বা অনলাইন সাংবাদিক মানে অপসাংবাদিকের আখ্যা, অর্থাৎ মানে সেই হাসিনার ভূত এদের মাথা থেকে এখনো যায় নাই। তারা মানে কি বলবো, এই কায়সার সাহেবের বহু ইনফরমেশন আছে এবং এবং এই ডিজিএফআই কিন্তু বর্তমান সরকারকে মানে আমি যে অভিযোগটা শুনলাম যে মানে ভিন্ন পথে বা রং ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ ভারতের ফ্রন্টলাইন পত্রিকায় ছাপানো একটা রিপোর্টকে তারা তাদের ডিজিএফআই এর এনালাইসিস হিসেবে সাবমিট করে দিয়েছে সরকারের কাছে এবং পরে এটা আমাদের খুব সম্ভবত আমাদের ফরেন মিনিস্টার, যিনি ইউনিট সরকারের সময় প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, প্রতিরক্ষা উপদেষ্টা না, প্রতিরক্ষা উপদেষ্টাই দায়িত্বে ছিলেন, তিনি এটাকে ফাইন্ড আউট করেছেন যে ইন্ডিয়ান যে পত্রিকা ফ্রন্টলাইন তার একটা রিপোর্টকে বহু ডিজিএফআই তাদের প্রতিবেদন বলে, তাদের অনুসন্ধান বা তাদের অবজারভেশন বলে চালিয়ে দিচ্ছে। পাশাপাশি তিনি নিজের মানে হাসিনা আমলে তাকে জামাতপন্থী বলে ডিজিএফআইতে উল্লেখ করা ছিল এবং তিনি এটিকে রিমুভ করার জন্য একটি তদন্ত আদালত গঠন করেছেন ইন্টারনালি। তো মানে আমি বুঝলাম এগুলা কি হচ্ছে, কেন হচ্ছে? আমরা কি যার সঙ্গেই যার উপরই আস্থা রাখবো তিনি কি আমাদেরকে ডোবাবেন? এবং ধরেন যে এই জেনারেল কায়সার রশিদের এই নিয়োগ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তিনি কিন্তু জেনারেল আজিজের মিলিটারি অ্যাটাচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন এবং আজিজ কিন্তু আজিজ যাওয়ার পরে জেনারেল শফিউদ্দিন যখন দায়িত্বে আসেন তখন জেনারেল আজিজের অনুরোধে তাকে নিউ ইয়র্কে পোস্টিং করা হয়। অর্থাৎ সব আমলেই তারা সুবিধা নিচ্ছেন এবং এই আমলে সুবিধা নিচ্ছেন এবং আপনারা জানেন যে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কথিত চিকিৎসা নামে ভারতে যে সেই রীতি হাসিনা চালু করেছিল সেই রীতি অনুযায়ী ভারতে যে ধর্ণা দিয়ে এসেছেন। তো এটি গেল ডিজিএফআই পার্ট, একটা পার্ট। খন্দকার হাফিজদেরকে কিভাবে প্রমোট করা হচ্ছে এটি হচ্ছে তার বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর শেখ হাসিনা যাকে গুলি করার নির্দেশ দিতেন বা শেখ হাসিনা যে মুহূর্তে মানে শেষ চেষ্টা হিসেবে যাকে টেলিফোনে নির্দেশনা দিয়েছিলেন যে কিভাবে গুলি করতে হবে, কিভাবে যেতে হবে, সেই জায়গাটাতেও ধরেন এই যে রাজীব, লেফটেন্যান্ট কর্নেল রাজীব, তাকে শেখ হাসিনা তাকে এবার ব্রিগেডিয়ার পদে প্রমোশন দেওয়া হয়েছে। এটি জুলকারনাইন সাহেব প্রথম তার ফেসবুকে নিয়ে আসেন এবং আমি যদি দেখাই যে ডিজিএফআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তার ব্যাপারে, তাহলে আপনারা স্পষ্ট হবেন। লেফটেন্যান্ট কর্নেল জিএম রাজীব আহমেদ, পিএসসি, প্রাক্তন পদাতিক, তার বিএ নাম্বার 5929 এবং তার রাজনৈতিক অফিসার এবং তার পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা এখানে তার বিস্তারিত আছে। তার আপন চাচা হচ্ছে শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার স্ত্রীর মামা হচ্ছে বঙ্গবন্ধু পরিষদের নেতা, শ্বশুর হচ্ছে আওয়ামী লীগ সমর্থক ছিলেন, চাচা আওয়ামী লীগের, ইত্যাদি ইত্যাদি সবকিছু লেখা আছে। এবং পরবর্তীতে আছে যে জুলাই 2020 থেকে অক্টোবর 24 পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টার উপসামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অফিসার 46 পদাতিক ব্রিগেডের অধীনে 16 বীরের অধিনায়ক থাকাকালীন সময় তৎকালীন
ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরীর অত্যন্ত অনুগত ছিলেন। পরবর্তীতে মেজর জেনারেল নকিব এমএসপিএম হলে তার আস্থাভাজন অফিসার হিসেবে তাকে এএমএসপিএম হিসেবে পদায়ন করা হয়। এএমএসপিএম হিসেবে অফিসার শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। 5ই আগস্ট পূর্ববর্তী বিভিন্ন সরকারি দমন পীড়নের সাথে অফিসার একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তারপরে শেখ হাসিনার দমন পীড়ন সংক্রান্ত প্রচুর আদেশ তিনি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে নিয়মিত প্রদান করতেন এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করতেন। শেখ হাসিনার অত্যাচারের নির্দেশের একটি অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অফিসার সহকারী সামরিক সচিব হিসেবে অফিসার সহকারী সামরিক সচিব হিসেবে 2020 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গমনের পর একটানা 4 বছর 2 মাস হাসিনার পতনের আগ পর্যন্ত সেখানে অবস্থান করেন। অর্থাৎ তার ব্যাপারে কিন্তু একদম পরিষ্কার একটা রিপোর্ট আছে। কিন্তু এই রিপোর্টের পরেও বিস্ময়কর ভাবে তাকে কিন্তু এই সাম্প্রতিক সময়ে গত 2 সপ্তাহ আগে তাকে ব্রিগেডিয়ার পদে প্রমোশন দেওয়া হয়েছে। তো গোয়েন্দা সংস্থার রিপোর্ট সরকার কেন আমলে নিল না, বা যারা এই বোর্ডে আছেন তারা কি হাসিনারই লোক? তারা কি মনে করছেন যে এই লেফটেন্যান্ট কর্নেল রাজীবের এটি কৃতিত্ব যে সে হাসিনার নির্দেশে সে খুনের নির্দেশগুলো সে ক্যারি করেছে, হাসিনার অনুগত ছিল, তাকে প্রমোশন দিতেই হবে? তো তারেক রহমানের সরকার কি এভাবে খুব বেশি দিন রান করতে পারবে, খুব বেশি দিন এগুতে পারবে? অর্থাৎ আপনি যদি দেখেন যে এই রিপোর্টটাকে যদি খুব সম্ভবত এটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিঃসন্দেহে, এবং আমার ধারণা এটা ডিজিএফআই রিপোর্ট, কারণ প্রমোশনের আগে এই জাতীয় একটা অ্যাসেসমেন্ট দেয় এবং মূলত ডিজিএফআই অ্যাসেসমেন্টে থাকে সবচেয়ে বেশি, বিশেষ কারণ কাজই হচ্ছে অফিসারদের আমলনামা তৈরি করা, অফিসারদেরকে পর্যবেক্ষণ করা, যারা কর্মরত আছেন তাদের তো বটেই, যারা অবসরে গেছেন তাদেরও। কিন্তু তারপরেও এই লোকটা কিভাবে প্রমোশন পেল এটা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে গত 2 সপ্তাহ, অর্থাৎ প্রমোশন দেওয়ার পরপরই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এই খন্দকার আব্দুল হাফিজ যা বীরের বেশে ঘুরে বেড়াচ্ছেন, বিডিআর হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি, ডিজিএফআই কি করতেছে আমি জানি না। তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান, আমার আহ্বান, এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি আসলে এই সব ফাড়া থেকে বাঁচতে চান, এরাই কিন্তু আপনার জন্য বিপদ তৈরি করবে, এরাই কিন্তু আপনার জন্য বিপদ সৃষ্টি করবে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে দয়া করে এই হাসিনার যে অনুগত পা চাটা যারা আছে তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় যারা বসে আছে তাদেরকে সেখান থেকে সরান। তাদেরকে দিয়ে অন্তত আপনার পারপাস সার্ভ হবে না। তারা এমন ভাবে ঘটনা ঘটাবে, তারা এমন ভাবে ঘটনা খেলবে, কারণ তাদের সাথে আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরামর্শ, তাদের গাইডেন্স। তো সেই জায়গাটায় আসলে ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। তো বেটার হচ্ছে গাছ উপড়ে ফেলা। এই গাছ থাকলেই বিপদ, এই গাছ যদি কমান্ডে থাকে তাহলেই বিপদ। এরকম এখনো অসংখ্য চিহ্নিত হত্যাকারী, গুমকারী, ষড়যন্ত্রকারী, দেশের বিরুদ্ধে মানে সেনাবাহিনীর পবিত্র ইউনিফর্ম পরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এরকম অফিসার আছেন, এবং এদের সংখ্যা অবশ্য খুব বেশি না, কিন্তু তারা বিভিন্ন কারণে অনেক বেশি শক্তিশালী। তো প্রধানমন্ত্রী, আপনি যদি বিভ্রান্ত হওয়ার চেষ্টা করে আপনাকে, এবং আপনি যদি বিভ্রান্ত হন, তাহলে কিন্তু আমাদের সামনে কোনো আশার কোনো প্রতিবাদ জ্বলবে না। আমি মনে করব আপনি সাহসিকতার সাথে এই জায়গাটি মোকাবেলা করুন, এবং আওয়ামী লীগের অনুগত, ভারতের অনুগত যারা আছেন তারা চিহ্নিত, তাদের ব্যাপারে কঠোর এবং কার্যকর পদক্ষেপ নিন। না হলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আপনি যদি মনে করেন বা আপনাকে যদি কেউ বোঝায় যে এই জাতীয় পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করতে দেন, কেউ একটা চুলো চিনতে পারবে না। কারণ হচ্ছে আমাদের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, জনগণের শক্তি কত ভয়ঙ্কর হতে পারে এটি তারা দেখেছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যেন কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
এবং যারা আওয়ামী স্টাইলে আমরা যারা কাজ করি, আমাদেরকে যারা এখনো ওই গুজব অপপ্রচার হাসিনা স্টাইলে যারা বলছে, তাদের ব্যাপারে আপনার একটু সতর্ক থাকা উচিত। কারণ আমি মনে করি আপনার সেই বিবেচনা বোধ বা আপনার সেই পর্যবেক্ষণ আছে যে হাসিনার বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী সংগ্রামে এই ফ্যাসিস্ট কে বিতাড়িত করার ক্ষেত্রে আমাদের যে জোরালো ভূমিকা, সেটি নিশ্চয়ই আপনি বিস্তৃত হননি, আশা করি বিস্তৃত হবেনও না। এবং এই জাতীয় অপপ্রচারের রিপোর্টে আপনি এই জাতীয় অপপ্রচার তকমা দেওয়া রিপোর্টকে আপনি নিশ্চয়ই ইগনোর করবেন, বা আপনি আহ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাদের, কারণ তারা আপনাকে সত্য কথাটি আপনার কানে যাক, সত্য কথাটি আপনি জানেন, সেটি তারা চায় না। তারা আপনি বুঝতেই পারছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে বিডিআর হত্যাকাণ্ডের অভিযুক্ত ব্যক্তি যদি এভাবে ঘুরে বেড়ায়, সেনা প্রধানের সঙ্গে যদি ছবি তোলে, সেনা ভবনে যদি যেতে পারে, বঙ্গভবনে যদি দাওয়াত পেতে পারে, তাহলে আর কি বাকি থাকে? তাহলে আর কি ঘোড়ার ডিমের ডিজিএফআই এর গোয়েন্দা, কি কি ঘোড়ার ডিমের এদের পর্যবেক্ষণ, কি ঘোড়ার ডিমের কাজ? পাশাপাশি এই রিপোর্টটা আমি বলবো, যে রিপোর্ট রাজীব সম্পর্কে দেওয়া হয়েছে তার প্রমোশনের আগে, সেটি কেন কারা ইগনোর করলো, সে বিষয়টি নিয়েও আমার মনে হয় যে আপনি একটু অনুসন্ধান করে দেখা উচিত। কারণ এই বিষয়গুলো, মানে আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ চাই, আমরা একটি আহ গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটি ভয় ভীতি মুক্ত বাংলাদেশ চাই। এবং আপনারা দেখছেন সাম্প্রতিক সময়ে ডিজিএফআই কিভাবে ব্যাংকগুলো দখল করেছিল হাসিনা নির্দেশে। যদিও হাসিনা নির্দেশের কথা কেউ বলছে না, ডিজিএফআই তার স্বপ্নদিত হয়ে কাজ করে না। কারণ আপনারা অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের একটি প্রতিষ্ঠান। ডিজিএফআই কিন্তু সেনা প্রধানকেও কিন্তু মনিটর করার অধিকার রাখে। সেনা, অর্থাৎ সকল জায়গায় ডিজিএফআই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে রাষ্ট্রের স্বার্থে। কারণ তারা প্রধানমন্ত্রীর একেবারে, মানে কি বলবো, অনুগত বাহিনী হিসেবে কাজ করে, অনুগত একটা ডিপার্টমেন্ট। তো সেখানে এগুলো কি হচ্ছে, সেখানে এগুলো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আমার মনে হয় যে জনাব তারেক রহমান, আপনি এই বিষয়টি আর একটু খতিয়ে দেখবেন, কার্যকর পদক্ষেপ নেবেন, যেন এই জাতীয় বিতর্কিত লোকজন, অভিযুক্ত লোকজন, হাসিনার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছে, তাদেরকে যেন আমরা এতটা উৎফুল্ল হতে না দেখি। তাদেরকে যেন যথাযথ বিচারের মুখোমুখি করা যায়, তাদের পাপের শাস্তি যেন তারা পায়। এই যে ধরেন একটা ভয়ঙ্কর বিষয় দেখেন, এই যে মেজর জেনারেল জিয়াউল হাসানের নিঃশর্ত মুক্তি চায়, এরকম একটা পোস্ট জনৈক ব্যক্তি, মানে জিয়া খুনি জিয়ার কাছের লোকজন দিয়েছিল। সেখানে এসে খন্দকার হাফিজ মন্তব্য করেছে, মুক্তি চাই, দিতে হবে। আপনি ভাবতেছেন যে বিষয়টা, বুঝতে পারছেন আপনারা সে কতটুকু কি কি মানসিকতা পোষণ করে? যেই খুনি জিয়ার, যেটি মোটামুটি প্রমাণিত যে সে কিভাবে মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তার নিঃশর্ত মুক্তি চায় এই খন্দকার আব্দুল হাফিজ, মেজর খন্দকার আব্দুল হাফিজ, 26 লং কোর্সের এই সাবেক এই সেনা কর্মকর্তা। তো এগুলো আমরা কাকে বলবো? আমাদের বলার জায়গা কোথায়? আমাদের বলার কে আছে? তুলে ধরা হলো। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কার্যকর পদক্ষেপ নেবেন। আমার মনে হয় তিনি দেশের বাইরে 18 বছর থেকে